আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি এই যে বলেছিলাম যে লালমনিরহাট সীমান্ত বরাবর জনবসতিহীন এলাকায় যে ভারত ৬২ কিলোমিটার ইন করেছে, আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে। তার পরপরই আমরা খবর পেলাম যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে। সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান, তিনি সেখানে গিয়েছেন, সৈন্যদের সাথে কথা বলেছেন, সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত প্রথম বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের এই বাঙ্গি মিডিয়ার মধ্যেও দুই একটা পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায়, তার মধ্যে এই খবরটি একটি ছিল। পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি ভারতীয় একটা নিউজ 18 এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত, তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যে কোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে। এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইউনূসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন, কারণ ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করবার আগেই একটি সাক্ষাৎকারে ভারতকে মোটামুটি শাসিয়েছিলেন। তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে 7 রাজ্য রয়েছে, নর্থ ইস্ট স্টেটস, সেগুলো ল্যান্ড লক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইউনূস, এবং তিনি শাসিয়েছেন। আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের 7 স্টেটস এর সাথে বিজনেস করতে হলে ডক্টর ইউনূসের মাধ্যমে করতে হবে। কি একটা বৃহৎ প্রতিবেশীর 7টা রাজ্যের লিস্ট যেন উনি নিয়েছেন। তো এইসব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেকদিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার রাজনাথ সিং খুব কঠোর ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন। রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন, যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন, তিনি অনেক বেশি কথা বলেন না। তো বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এই যে একটা উত্তেজনা, ভারতকে খোঁচানোর যে ফল বাংলাদেশ যে কোনো সময় পেতে পারে, এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না, তারা কাজে প্রমাণ করছে। এদিকে ডক্টর ইউনূস, যিনি রাষ্ট্রের অন্তত 2000 কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল লবিং এর মাধ্যমে, তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা আগ্রহ বোধ না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন। এবং তার পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস বা পিআর অ্যাক্টিভিটিস কিন্তু মারাত্মক। আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তাও করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিস কোন লেভেলে চালায়। একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর অ্যাক্টিভিটিস এর সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে, তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্মের, এই পিআর ফার্মগুলার। কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিআর অ্যাক্টিভিটিস গুলা যেন আর সাফল্যের মুখ দেখছে না। যে পত্রিকাগুলো তাকে 1 বছর আগে, 6 মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত, সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখর হয়েছে। একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন, তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে, তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ, সেই আগ্রহের আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে। সবাই শুনতে চেয়েছে এতদিন শেখ হাসিনা কি বলতে চান, কি করতে চান, কোথায় আছেন, কেমন আছেন। তো সারা বিশ্ব এখন
আহ, পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী। অ্যাট দ্য সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইউনূসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন, এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল, কারণ তিনি তো মাল ডালেন, টাকা ঢেলে এই ইন্টারভিউগুলো অর্গানাইজ করেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না, তার লবিস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং। এই যে আমেরিকায় গেলেন, 700 কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন, ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন। এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস, যে ফিনান্সিয়াল টাইমসের সম্পাদক ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক, সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে 1 বছর আগের যে অভ্যুত্থান, হ্যাঁ, এই যে যে জেনারেশন যে জেনজের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কি 1 বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে। এবং পুরো পুরো ইউনূসের গত 15 মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে। এটা তো কথা ছিল না, অ্যাটলিস্ট ডক্টর ইউনূস তো এটা স্পেক করেনি, তার তো মানে পিআর এর পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই। তো এখন এই সম্প্রতি দেখেন, এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে, তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য, ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য 18 কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতায় নিছেন। এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে 18 কোটি টাকা ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়েছেন, এটা রাষ্ট্রের সরকারের টাকা, এই আমার আপনার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে। এবং এই যে টাকাটা, এই 18 কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল, যখন ফাইলগুলো মুভ করাচ্ছে, তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে, ওই ডাস্টবিন শফিক। হ্যাঁ, সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না, সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে তার এপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন। তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনূসকে প্রমোট করবেন, সেটাও ফেল করছে। এবং এই 18 কোটি টাকার যে রেজাল্ট, ওই বড়জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না, আল জাজিরা, কাতার ভিত্তিক, বড়জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই, এর বাইরে কিছু পাচ্ছে না। সুতরাং ডক্টর ইউনূস ডাস্টবিন শফিককে ডেকেছিলেন, যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়ার, এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনূস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম। ইউনূস সেন্টারকে দরকার হলে আরো ফান্ডিং করে, আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল। ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইলড। এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইউনূসকে এরকম উত্তেজিত হতে দেখেনি। এবং পুরোটাক্ষণ এই ডাস্টবিন শফিক হাত করজোড়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনূস তার উপরে ভীষণ ক্ষেপেছে এবং বলেছে, ইফ ইউ কিপ ফেইলিং লাইক দিস তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট, তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন, 15 বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন, তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না। একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা। পুরো ইউনূস সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে কি কোনো নতুন ধরনের সামরিক উত্তেজনা তৈরি হয়েছে? সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়, কিন্তু তার পরপরই দুই দেশের মূলধারার সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে দুটি দেশই তাদের সীমান্ত সংলগ্ন অঞ্চলে নতুন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো নির্মাণ বা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এই পাল্টাপাল্টি পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে? আরো প্রশ্ন হলো, এই সামরিক পদক্ষেপগুলো কি কেবল প্রতিরক্ষা মহড়া, নাকি দুই দেশের মধ্যকার
কূটনৈতিক দূরত্বের কারণে নতুন কিছুর ইঙ্গিত। তার চেয়েও বড় কথা, এমন সামরিক পদক্ষেপ কি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে চিন্তায় ফেলবে? ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে নর্থ ইস্ট নিউজ, বাংলাদেশের লালমনিরহাটে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির পুনরুজ্জীবনের খবর দিয়েছে। অন্যদিকে বাংলাদেশি ও ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের চোপড়া এবং আসামের ধুবড়ীতে নতুন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। এসব খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী। এটি বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত এলাকার কাছাকাছি। এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আসামে একটি সেনা স্টেশন চালু করা হয়েছে। এই সেনা স্টেশনটি বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছাকাছি। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি অতি অল্প সময়ের মধ্যে এসব সেনা ঘাঁটি স্থাপন করেছে বলেও খবর প্রকাশ করা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে কেন এই সেনা ঘাঁটি ও সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে? ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চোপড়া ঘাঁটি পরিদর্শন করেছেন। পূর্বাঞ্চলীয় কমান্ড বলছে, আহোম সাম্রাজ্যের কিংবদন্তি সেনাপতি লাচিন বরফুকনের নামে এই নতুন সামরিক স্টেশনের নামকরণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই স্টেশন প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য তাদের কাঠামোগত পরিবর্তন আনছে। মিজোরামে একটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন এবং 16টি নতুন ব্যাটালিয়ন নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, এই পদক্ষেপগুলো সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার পর পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করার একটি অংশ হিসেবে নেওয়া হয়েছে। দর্শক, হঠাৎ করে কেন বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাবাহিনীর এমন কার্যক্ষমতা বাড়ানোর দরকার পড়লো, তা নিয়ে দুদেশের গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের পরিকল্পনা ভারতের সামরিক নীতি নির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই ঘাঁটিটি 1983-র দশকে ব্রিটিশরা নির্মাণ করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এটি ব্যবহার করেছিল। কিন্তু 1971 সালের পর কমপক্ষে 3 বার এই বিমান ঘাঁটিটি চালু করার উদ্যোগ নিলেও বাস্তবতা হলো উদ্যোগগুলো কখনোই আলোর মুখ দেখেনি। বিশেষ করে ল্যান্ডলক কান্ট্রি হিসেবে পরিচিত ভুটানের পক্ষ থেকে এই বিমানবন্দরটি চালুর জন্য বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকার আমলেও চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি না হলেও পরে সেখানে দেশের প্রথম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দর্শক, লালমনিরহাটের এই ঘাঁটিটি ভারতের কাছে কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোরের খুব কাছে, মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই অবস্থানে যে কোনো ধরনের উন্নত সামরিক স্থাপনা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। অবশ্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই ঘাঁটিটি জাতীয় চাহিদা পূরণের জন্য এবং একটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে সমর্থন করার জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো গত মে মাসেও অভিযোগ করেছিল, এই বিমান ঘাঁটি চালুর পেছনে চীন ও পাকিস্তানের সহযোগিতা নেওয়া হচ্ছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী ভারতের ভয় হলো, এই ঘাঁটিটি চীন তার স্ট্রিং অফ পালস কৌশলের অংশ হিসেবে দ্বৈত ব্যবহারের কাঠামো হিসেবে ব্যবহার করতে পারে, যা ভবিষ্যতে চীন বা পাকিস্তানি উৎপাদিত যুদ্ধ বিমান মোতায়েনের সুযোগ করে দেবে। ভারতের ভৌগোলিক দুর্বলতা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু ভূমি, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে
সংযুক্ত করে। লালমনিরহাট বিমান ঘাঁটি যা এই করিডোরের 15 কিলোমিটারের মধ্যে অবস্থিত, ফলে এটি আবারও স্থাপন করা হলে ভারতের এই অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে এমন আশঙ্কার তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রায়ই প্রকাশিত হয়। কোনো আঞ্চলিক অস্থিরতা বা সামরিক প্রতিবন্ধকতা এই সংযোগ ছিন্ন করে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে বলেও ভারতের উদ্বেগের কারণ। ভারতীয় বিশ্লেষকদের দাবি, অধ্যাপক ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই ভারতের 7 সিস্টার নিয়ে যেসব মন্তব্য করেছেন তা ভারত ভালোভাবে নেয়নি। দু একবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া এবং তার ভারত থেকে বক্তব্য দেয়া নিয়ে দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক পরিস্থিতিতে আছে। এমন রাজনৈতিক কারণও সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতা বাড়ছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। এর মধ্যে সীমান্তের এই সামরিক পদক্ষেপকে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ কিছু গুজবও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এ নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। বিজিবি বলেছে, লালমনিরহাটে ভারতের 62 কিলোমিটার দখল শিরোনামে প্রচারিত খবর উদ্দেশ্য প্রণীত ও রাষ্ট্রবিরোধী গুজব। আমরা লালমনিরহাটের 3 জন সাংবাদিকের সাথে কথা বলে এমন তথ্যের সত্যতা পাইনি। এর আগে গত 1 বছরে এমন গুজব আরো 2 বার ছড়িয়েছিল। তখনও আমরা ভিডিওতে জানিয়েছিলাম বিষয়গুলো ভিত্তিহীন। দর্শক, ঐতিহ্যগতভাবে ভারতের সামরিক মনোযোগ ছিল চীন এবং পাকিস্তান সীমান্তে বিভক্ত, কিন্তু নতুন সামরিক স্টেশন নির্মাণ এবং আর্মি কর্পস দ্বারা বাংলাদেশ সীমান্ত অঞ্চলের সামরিক তত্ত্বাবধান নিশ্চিত করা অন্য কিছুর ইঙ্গিত দেয়। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন, ভারত এই ফ্রন্টটিকেও চীনের স্ট্রিং অফ পালস কৌশল এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক গতিবিধির কারণে একটি সক্রিয় ফ্রন্ট হিসেবে বিবেচনা করছে। এর মধ্যে কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য বাংলাদেশে ঘুরে গিয়েছিলেন। তার পরপর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টার যোগে লালমনিরহাটের বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন। যদিও দুই দেশের গণমাধ্যমে দুই দেশের সীমান্তে সামরিক সক্ষমতা বাড়ানোর খবর আসছে, কিন্তু সরকারিভাবে এ নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই বলা হয়নি, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হতে পারে। তবে বিশ্লেষকেরা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি নির্মাণ এবং বাংলাদেশের পুরনো ঘাঁটি পুনরুজ্জীবনের ঘটনাটিকে কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয় বলে মনে করছেন না। তারা বরং বিষয়টিকে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন হিসেবে দেখতে চান। সামরিক বিশেষজ্ঞদের অভিমত হলো, উভয় পক্ষই নিজ নিজ গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষার জন্য সামরিক শক্তিকে দৃশ্যমান করছে, যেখানে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি একটি ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে, যা ভারতকে তার সবচেয়ে দুর্বল কৌশলগত এলাকায় সামরিক সম্পদ বিনিয়োগ করতে বাধ্য করেছে। কিন্তু আবার এর মাধ্যমে প্রমাণ হয় না যে দুই দেশের সীমান্ত অঞ্চলে উত্তেজনা বেড়েছে, কারণ দুই দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো সহযোগিতা বিদ্যমান। যেমন বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক হচ্ছে, তবে রাজনৈতিক স্তরে কূটনৈতিক দূরত্ব বেড়েছে, যার কারণে হয়তো সামরিক অবকাঠামো নির্মাণের খবর প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার যে কোনো ধরনের উত্তেজনা কিংবা সম্পর্কের অবনতি এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মধ্যে ফেলে দিবে। যে হঠাৎ করে আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনাকে নিয়ে এত তোলপাড় কেন, যেখানে বাংলাদেশের কোন মিডিয়া সাহস করে শেখ হাসিনার সম্পর্কে দুলান লিখে না, যেখানে সারাক্ষণ বাংলাদেশের মিডিয়া ফেসিস 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 বলেই তাদের গলা শুকায়, সেখানে আন্তর্জাতিক মিডিয়াতে হঠাৎ করে এত জয় জয়কার কেন? এই বিষয়টা আলোচনা করার আপনাদের ছোট্ট একটা গল্প বলি, যেটা বঙ্গবন্ধুর জীবনী থেকেই নেওয়া। সেটা হচ্ছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা ডাক দিয়েছিলেন এবং উনি জেল বন্দী ছিলেন, তখন ওনার সাথে যারা দেখা করতে যাইতেন তাদের সকলকে নাকি বলতেন যে টেনশন করো না, আমি দ্রুতই বের হয়ে আসবো। একথা বারবার বলতেন। এখন উনি যখন বেরিয়ে আসলেন তখন নাকি ওনাকে জিজ্ঞেস করছে সবাই মিলে যে আপনি কিভাবে এত কনফিডেন্ট হলেন যে আপনি বেরিয়ে আসবেন সবসময় বলতেন। তখন উনি হাসি দিয়ে বললেন, আমারে পড়ার জন্য ইত্তেফাক পত্রিকা দেওয়া হইতো, আর সেই ইত্তেফাক পত্রিকায় প্রথম দেখা যাইতো যে
আঙ্গুল পরিমাণ, একটা বুড়া আঙ্গুল পরিমাণ ছিদ্র। আস্তে আস্তে ছিদ্র বড় হইতে এমন পর্যায়ে গেছে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আর কোনো ছিদ্র নাই। তখনই আমি বুঝে গেলাম যে আমি এইবার বের হয়ে যাব। কারণ হচ্ছে প্রথম ছোট করে নিউজ হইতো আমার নিয়ে, সেগুলা ছিদ্র করে দিত, পরে এত বড় বড় নিউজ হওয়া শুরু করলে পুরো পত্রিকায় কাইটা দিতে হইতো। সুতরাং আমিও বুঝে গেলাম যে ওগো সময় শেষ, আমি বেরিয়ে আসবো। ঠিক সেই অবস্থায় এখন বর্তমানে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই যে আপনাদের বললাম যে শেখ হাসিনার বিষয়ে আপনি কোনো নিউজ করলে বা ফেসবুক পোস্ট করলো যেখানে আপনাকে মবের শিকার হতে হচ্ছে, পুলিশ ধরতেছে, কেন তোমরা শেখ হাসিনা এনে কথা কও, এই জন্যই আপনার ঢুকানো হচ্ছে, সেই সময় হঠাৎ করে তিনটা সংবাদ মিডিয়া, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সংবাদ মিডিয়া রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্সে একযোগে প্রচারিত হলো শেখ হাসিনার ভাষণ। শেখ হাসিনাকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর ফ্রন্ট পেজে ছাপা হলো বড় বড় করে। এটার পরে আমাদের বাংলাদেশের সকলের টনক নড়লো, ইন্টারিম গভর্নমেন্টের টনক লড়লো, ডাস্টবিন শফিক এবার রয়টার, এএফপি, ইন্ডিপেন্ডেন্সকে সাংবাদিকতা শিখাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে আরেক বোমবাস্টিং খবর, তা হচ্ছে পৃথিবীর আরেক বিখ্যাত ম্যাগাজিন দ্য উইকে আসছেন শেখ হাসিনা কাভার পেজ সহ ওনার ভাষণ, এবং ইন্ডিয়ার সবচেয়ে পুরনো ইংলিশ পত্রিকাতে অলরেডি ওনার ভাষণটা ছাপা হয়েছে। এখন আপনারা যদি 2-4 দিন পরে যদি দেখেন যে ব্লুমবার্গের মতন ব্লুমবার্গের মতন মিডিয়াতেও ওনার ভাষণ প্রচারিত হয়, এতে অবাক হওয়ার কিছু নেই। আজ গতকাল দ্য নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেস, তাও অনেক প্রভাবশালী একটা পত্রিকা, সেটা তো ওনার কথা ছাপানো হয়েছে। দ্য হিন্দু, দ্য টাইমস, এগুলো সবগুলোতে আস্তে আস্তে আসছে। এবং আগামী 2-4 দিনের ভেতরে, মানে 13 তারিখের ভেতরে যদি আপনারা ওনাকে সশরীরে কোনো টিভি ইন্টারভিউ দেখেন, সেটা তো অবাক হওয়ার কিছু নেই। তো হঠাৎ করে কেন ওনাকে নিয়ে সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলো এত হয়েছে? একটা ছোট্ট একটা কথা বলি আপনাদেরকে। এটা ছিল আপনার 2024-এর অক্টোবরের 3 তারিখ। অক্টোবরের 3 তারিখ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এবং ওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য টাইম, ওইখানটা ফিচার ছিল যে 1 বছরের ভেতরেই শেখ হাসিনা ফিরে আসবে। শেখ হাসিনা প্রাসঙ্গিক বাংলাদেশের জন্য, এবং ওখানের যেই পরিস্থিতিটা বর্ণনা করেছিল যে জঙ্গিবাদী মৌলবাদীদের উত্থান হবে বাংলাদেশে, আর সেটা ঠেকানোর জন্য এক শেখ হাসিনা ছাড়া আর কোনো উপায় নেই। সে পত্রিকাটা আপনারা যদি পারেন, অনলাইনেই আছে, সেটা আপনারা পড়ে দেখতে পারেন। আমার কথা মিথ্যা না সত্য সেটা আপনারা পেয়ে যাবেন। আপনারা জাস্ট অনলাইনে গিয়ে সার্চ করুন অক্টোবর 3, 2024-এর দ্য টাইম পত্রিকা। আমি পত্রিকাটার ছবি অবশ্য দিয়ে দিব, আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে দেখে নিতে পারেন। এই পত্রিকাগুলো যখন 2024-এর 3 অক্টোবর যখন বলেছিল, তখন বাংলাদেশে চলছিল ইউনূস সরকারের জয় জয়কার। প্রতিদিন নিউজ, ইউনূস সরকার হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, চুদলিং পং করেঙ্গা। এরপর আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় ইউনূস সরকার নোবেল বিজয়ে উনি চুদলিং পং করকে বাংলাদেশকে ছাড় দেঙ্গা, এগুলা নিয়ে ব্যাপক হই কই। এবং সর্বশেষ বিবিসি 2-3টা পর্বে এই 24 আগস্টে কি হয়েছে, কেমন হয়েছে, জাতিসংঘ কি বলেছে, এগুলো নিয়ে বিশাল নিউজ। হঠাৎ গত 1 মাস ধরে ওনাদের সবার ঘুম ভাঙা শুরু হয়ে গেছে। কখন? যখন ওনারা দেখলেন যে ডিপ স্টেট তো আর টাকা দেয় না, আমেরিকা তো মনে হয় পাশ সরে গেছে, যেই শুনলেন যে শি জিনপিং শেখ হাসিনার সাথে কথা বলছে, যেই শুনলেন যে আমেরিকান সোলজাররা নাকি বর্ডারের কাছাকাছি এসে গেছে, এই অবস্থায় ওনাদের টনক নড়া শুরু করলো। সবচেয়ে বেশি টনক লড়লো যখন বলা হলো যে শেখ হাসিনা আগামী কিছুদিনের ভিতরে 10টি দেশ সফর করবেন এবং রাশিয়ায় তাকে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আপ্যায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে, দাওয়াত দিয়েছে ওনাদের রাষ্ট্রীয় অতিথি হওয়ার জন্য। এইসব নিউজ যখন চাউর হওয়া শুরু করলো, তখন এই বিদেশি সাংবাদিকদের মাথা নড়ল। আর এর ভিতরে তো আবার বাংলাদেশের ডিপ স্টেট, আমেরিকা এবং পাকিস্তান সহ আপনার টার্কির 17 জন সিনিয়র গোয়েন্দা সংস্থার লোক যখন ব্যাঘরে প্রাণ হারালেন, তখনই বুঝা গেলেন যে খেলা খতম হয়ে গেয়া। ইন্টারন্যাশনাল মিডিয়া এখন শেখ হাসিনাকে নিয়ে
হই হই রই রই সেই আগের মতো শুরু করেছিলেন। যেসব পত্রিকা গত 15 বছরও শেখ হাসিনার সাথে ইন্টারভিউ নিতেন না, মানে নিতেন, কেউ কেউ হয়তো অল্প স্বল্প টাইম দিতেন, এইভাবে না। আর এখন ওনারা সবাই ক্যামেরা, মোবাইল, হাতে হারিকেন, কলম নিয়ে বসে আছেন, কখন শেখ হাসিনা একটা ওয়ার্ড বলবেন আর ওইটাকে ওনারা প্রচার করার জন্য। কারণ ওনারাও বুঝে গেছেন যে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ, এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো ঠিক সেটাই বুঝিয়ে দিচ্ছেন যে আর বেশি দেরি নেই, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে আবারও ফিরে আসবে। আর তাই আমি বলেছি হঠাৎ করে, আসলে এটা হঠাৎ নয়, গত 14 মাসের আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম আজকের এই পজিশনে আবার আওয়ামী লীগকে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল লবির কাছে আবার তুলে ধরতে পেরেছেন। কারণ যখনই আপনার জাতিসংঘ কি করেছে, আইসিটি কোড যেটা ক্যাঙ্গারু কোড, এরা কি করছে, এগুলো যখন পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে পেরেছেন তখনই চলে এসেছে। আর এর জন্য অবশ্যই বাংলাদেশে মবের শিকার হয়ে মরেছেন, জেলখানায় আছেন, এরকম হাজারো নেতা কর্মীদের আর্তনাদ ইন্টারন্যাশনাল কানে সেটা ঢুকা শুরু করেছে। এবং আপনারা দেখেছেন যে 6টা মানবাধিকার সংগঠন এর আগে বিবৃতি দিয়েছিল, এবং আইএসআইটি বা সমত এরকম আরেকটা মানবাধিকার সংগঠন আমেরিকার, তারাও বলেছে যে শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশের শেখ হাসিনার কোনো বিকল্প হবে না। এই কথাগুলো যখন ইন্টারন্যাশনাল মিডিয়া দেখতে পারলেন, তখনই ইন্টারন্যাশনাল মিডিয়া ঝাঁপিয়ে পড়লেন আমাদের জননেত্রী শেখ হাসিনার বক্তব্য নিতে। আর এখন আপনারা দেখতে পাবেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট এবং এই যে আপনার জঙ্গিগুলা কে কি করছে সেগুলার নিউজ আস্তে আস্তে সব ভেসে আসছে। এবং আগামী হয়তো 15 থেকে 1 মাসের ভেতরে, 15 দিন থেকে 1 মাসের ভেতরে মেসাকার অবস্থা হবে দেখেন বাংলাদেশের নিউজ মিডিয়াতে, যে সব নিউজে এই জঙ্গিদের উৎপাত সমস্ত কিছু আস্তে আস্তে লেখা শুরু হবে, এবং সেটা ইন্টারন্যাশনাল মিডিয়া দিয়েই শুরু হবে, এবং শেষ হবে বাংলাদেশের মিডিয়া দিয়ে। এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছাবেন, আমরাও হাসবো, বাংলাদেশও হাসবে। সিকিউর বাংলাদেশ উইথ শেখ হাসিনা। আমি জানি না, অন্তর থেকে একজন মানুষ দেখতে চাই যিনি এই ডক্টর ইউনূস সরকারকে বা ডক্টর ইউনূসকে এখন পছন্দ করেন, ব্যক্তিগতভাবে না, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে। আমি দেখতে চাই সে দুর্ভাগাকে। এখন আমি জানি না যে ডক্টর না, শফিকুল আলম, যিনি এই সরকারের পিআরও মানে প্রেস সেক্রেটারি, তিনি মুখে যা বলেন অন্তরে কি তা কিনা, কারণ উনি তো তার চেয়ে বেশি, আমরা যা দেখছি তার চেয়ে বেশি ডক্টর ইউনূসকে চেনেন। বাংলাদেশে যদি বলি নেককারতম, একেবারে নিকৃষ্টতম কোনো শাসনের ইতিহাস আগামী 100 বছর পরেও লেখা হয়, সামনে এর চেয়ে আর খারাপ কোনো নেককারজনক ইতিহাস লেখা হবে কিনা জানি না। বা আজকে এই 8 নভেম্বর 2025 পর্যন্ত গত 55 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাস লেখা হলে ডক্টর ইউনূস সরকারের প্রতি ক্ষেত্রে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক নীতি, কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, সবকিছু মিলিয়ে এত বাজে একটা শাসন, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি শুধু একা বলছি বললে তো ভুল হবে, আমার চেয়ে বহু জ্ঞানীগুণীরা বলছে যে দেশটা 12টা বাজায় শেষ করে দিয়ে গেছে ডক্টর ইউনূস। হয়তো কোনো একটা ছলে বলে কলা কৌশলে আরো 6 মাস 1 বছর যদি এই ডক্টর ইউনূস সরকার প্রলম্বিত করে, বা তার যারা পেয়ারের লোকজন আছে, এনসিপির যেসব ছেলেপেলে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, যারা যারা নতুন বন্দোবস্তের দাবি করে, একজন কুমড়া পটাশ হয়ে উঠেছে ফুলে ফুলে, সেই লোকগুলা যদি দাবি করে কোনো একটা ভাবে জবরদস্তি অথবা তাদের হাতে থাকা প্রচন্ড অস্ত্রের ঝঞ্ঝনানিতে 6 মাস 1 বছর অব্যাহত থাকলেও এই কথাই বলে যাব যে ডক্টর ইউনূসের এই শাসন দুঃশাসন অপশাসন ছাড়া আর কিছু না। এবং এটা বলবো জোর গলায় এই জন্যই যে কোনো রকম রাজনৈতিক ইন্টেনশন আমাদের মধ্যে নেই, রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, কোনো যোগাযোগ নেই। প্রায় 3 দশকের কাছাকাছি সময় সাংবাদিকতা করে, রাজনীতির খুব ঘনিষ্ঠ মহলে চলাফেরা করে যা অভিজ্ঞতা অর্জন করেছে এবং নিজের পর্যবেক্ষণের চোখ যা দাঁড়িয়েছে, এত বিশ্রী শাসন ব্যবস্থা শেখ হাসিনার সময় দেখিনি। এত বিশ্রী শাসন ব্যবস্থা এর আগেও হতাশার যতগুলো শাসন হয়েছে দেখিনি। জানি না সামনে এর চেয়ে আর হতাশার কি হতে পারে। এই সরকার বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ভারতের সাথে যে জায়গায় সম্পর্ক নিয়ে দাঁড় করিয়েছে, এটা তো আসলে মুখ দেখানোর না। ভারত কর্তৃত্ব পরায়ণ, ভারত তার স্বার্থ বুঝে, এ নিয়ে কোনো তো আপত্তি নেই।
তো তাকে হ্যান্ডেল করার জন্য সে যে পথ বেছে নিয়েছে এবং একরকম বাংলাদেশকে পারলে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া এবং ভারতের শত্রু পাকিস্তানকে ডেকে এনে মানে পাকিস্তানের শত্রুতাটা আমাদের নিজের কাঁধে তুলে নেওয়া, এরকম একটা সিচুয়েশন তার কোনো ঠেকাই পড়ে নেই। সে যে প্রথম ক্ষমতা নেওয়ার পরেই সে চায়নায় গিয়ে অহেতুক কোনো কারণ ছাড়া ভারতকে পোক করে বসলো, ভারতকে উস্কানি দিয়ে চললো। কি বলেছিল আপনাদের মনে আছে না? সে সময় সে চায়নায় গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে তার এই বক্তব্যের উদ্দেশ্যটা কি ছিল এটি আমার মাথায় আজ পর্যন্ত ধরে নেই। তিনি ওই যে চায়নায় গিয়ে বলছেন বঙ্গোপসাগর ঘিরে, ওই সময়ে বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। ভালো কথা। প্রধান উপদেষ্টা বলেন নেপাল ও ভুটান স্থল বেষ্টিত দেশ, যে কোনো যাদের কোনো সমুদ্র নেই। ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য স্থল বেষ্টিত। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা হবে। ভারতের অভ্যন্তরের জায়গা নিয়ে তিনি সংযোগ স্থাপনের আলাপ তুলেন চীনে, যেখানে চীনের সাথে ভারতের বাজাবাজি। তার মানে ভারত কিভাবে নিয়েছে? ভারতের মধ্যে তখন তীব্র প্রতিক্রিয়া হয়েছে। আমি যে খবরটা থেকে পড়ছিলাম এই খবরটা ছিল 1 এপ্রিল 2025 সালের, যেখানে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতের তোলপাড় সেই সংবাদ ছিল। তো সেই সব করেছেন উনি ডক্টর ইউনূস ওখানে গিয়ে। এর ফলশ্রুতিতে এখন কি হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন গ্যারিসন করেছে, ব্যাপক সৈন্য মোতায়েন করেছে এবং ভারতের দিক থেকে যেই নসিহত এখন দেওয়া হচ্ছে ডক্টর ইউনূসকে, তো ডক্টর ইউনূসের অর্জন বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত, বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এই প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু বলেছিলেন যে 2টা ফ্রন্টে তাদেরকে প্রস্তুত থাকতে, তাদের সৈন্যদেরকে, এবং যে কোনো সময় যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। দেশটির সর্বভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপের এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শুক্রবার ভারত বাংলাদেশ দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ সিং। সেখানে তিনি বলেন ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না। ভারত এই কথা বলে, কৌশলগতভাবে বলে, কিন্তু জায়গা যেখানে চলে গেছে, প্রবলেম যেখানে তৈরি হয়েছে, সেটা তো এখন গভীর থেকে গভীরে যাচ্ছে। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টতই বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনোই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে এই কথা বলছে এবং সেই প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে একজন নোবেল লরেট। এটি একটু আমাদের জন্য অসম্মানের না? তারপরে ব্যাকগ্রাউন্ড খবরে তুলে ধরা হয়েছে যে ডক্টর ইউনূস আসার পর কি কি করেছেন, উনি ভারতকে কিভাবে চটিয়েছেন, ভারতের সাথে সম্পর্ক কেমন। আমরা যখন লাইভে বসি তখন তো দর্শকরা রেসপন্স করেন যে ভারতে আপনারা এই করবেন, যে মেজর আখতার যেমন বললেন না যে আপনি যদি সারাদিন ধরে ভারতের গাড়ি দেন তো ভারতকে আপনারা চুমা দিবে। ভালো থাকবেন।